ব্যথা নেই এমন কোনো মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না, সে যে বয়সেরই হোক না কেন। তবে ব্যথার চিকিৎসায় ব্যবস্থাপনায় চিকিৎসা বিজ্ঞান কত দূর পৌঁছেছে সেই খবর আমরা অনেকেই হয়তো জানি না। আমরা ২৬তম পেইন কংগ্রেসের আদ্যপান্ত নিয়ে আলোচনা করতে বসেছি আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে। আমরা বিষয় দিয়েছি পেইন কংগ্রেস ২০২৫ ব্যথার চিকিৎসায় ব্যবস্থাপনা। অনুষ্ঠানটি সহযোগিতা করছে রেনাটা পিএলসি। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে দুজন স্বনামধন্য অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আখতারুজ্জামান, প্রেসিডেন্ট সাউথ এশিয়ান রিজিওনাল পেইন সোসাইটি, একই সঙ্গে সেক্রেটারি বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অব পেইন। সঙ্গে আরও যুক্ত হয়েছেন তানবীর সাজিব, চিফ মার্কেটিং অফিসার, রেনাটা পিএলসি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একেবারে শুরুতে স্যারের কাছে জানতে চাই যে ২৬তম পেইন কংগ্রেস, এটিকে আপনারা আসলে কিভাবে সাজিয়েছেন, এটি কত দিনের প্রোগ্রাম, একটু যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে শুভ। দেখুন, এবারের যে পেইন কনফারেন্স, যেটা আমরা বলি ২৬তম বিএসএসপি পেইন কংগ্রেস, এবারের আঙ্গিকটা একটু ডিফারেন্ট। সাধারণত আমাদের যে পেইন কনফারেন্সগুলো হয়, সেই পেইন কনফারেন্সগুলোকে সোসাইটি যেভাবে প্রোগ্রাম করে, এর সঙ্গে কিছু একাডেমিক অ্যাক্টিভিটিস থাকে, কিছু রিসার্চ অ্যাক্টিভিটিস থাকে, অ্যান্ড কিছু মোটিভেশনাল অ্যাক্টিভিটিসগুলো থাকে। এবারের কংগ্রেসটি কিন্তু এখান থেকে খুব বেশি আমাদের হয়নি, এবং এবার যুক্ত হয়েছে গত ৩ বছর থেকে ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্ট, যেটি ঢাকা অথবা বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনের একটি বাংলাদেশের সেকেন্ড চ্যাপ্টার ওয়ার্ল্ডে। ইউরোপে তাদের একটি চ্যাপ্টার আছে এবং ঢাকা একটি চ্যাপ্টার। অর্থাৎ এই পরীক্ষাটি পার্ট 1 অ্যান্ড পার্ট 2, যারা পেইন বিশেষজ্ঞকে যে একাডেমিক ডিগ্রিটা দিয়ে থাকে, ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্ট, এটা একটু জায়গা আছে। আরেকটি জায়গা আছে যে ওয়ার্ল্ডের যে স্বনামধন্য পেইন বিশেষজ্ঞরা আছেন, তাদের সঙ্গে যে আমাদের যে নলেজ ট্রান্সফার, সেই নলেজ ট্রান্সফারটাকে সামনে নিয়ে আসে। আপনি একটু লক্ষ্য করবেন, আমাদের এবারের কনফারেন্সের থিমটা দেখুন। এবারের কনফারেন্সের থিমটা হচ্ছে ইকুইটেবল পেইন কেয়ার, ব্রিজিং দ্য গ্যাপ থ্রু দ্য রিসার্চ অ্যান্ড এডুকেশন। তাহলে দেখুন, আমরা আমাদের এই যে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ যা চিন্তা করি, তাদের যে রিসার্চে যে জায়গাটা, সেই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারি না। তাহলে যদি এই ফার্স্ট ওয়ার্ল্ডের যে রিসার্চগুলো হয়, অথবা যে অন্য ওয়ার্ল্ডের অন্য কোথাও যে রিসার্চগুলো, সেই রিসার্চের কমিউনিকেশন, সেই রিসার্চের আমরা জায়গাগুলোতে চলে আসতে পারি, একটি জায়গা। তৃতীয় যে জায়গাটা, যে এই যে গ্যাপ পূরণ করার জন্য যে এডুকেশন, যেটা যে পেইন এডুকেশনগুলোকে আমরা সামনে নিয়ে আসা, এই ডিজাইনকে নিয়েই এবারের ২৬তম বিএসএসপি পেইন কংগ্রেসটা ডিজাইন করা হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তানভীর সাজিব, আপনার কাছে জানতে চাই যে আপনারা তো অনেক ধরনের কংগ্রেস কনফারেন্সে আমরা দেখি যে আপনারা কোনো না কোনোভাবে যুক্ত থাকেন। এই কংগ্রেসে যুক্ত হবার উদ্দেশ্য বা আপনারা কিভাবে আসলে পার্টিসিপেট করেছেন? রেনেটা আপনি জানেন যে বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি। পৃথিবীতে আপনারা দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড যত মেডিকেল কংগ্রেস বা কনফারেন্স হয়, এগুলো মূলত পার্টনার করে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো। বাংলাদেশের ব্যতিক্রম নয়, এবং রেনেটা পার্টিকুলারলি বিলিভ করে যে আমাদের ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি, যেমন কোয়ালিটি মেডিকেশনস সরবরাহ করা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের অনেক দেশে, একসাথে আমাদের আরেকটা দায়িত্বর মধ্যে পড়ছে যে কীভাবে আমরা উই কোলাবোরেট উইথ দ্য মেডিকেল ফ্র্যাটার্নিটি ফর দ্য কন্টিনিউয়াস এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভস। তো এই ধরনের ইন্টারন্যাশনাল মানে যে কংগ্রেসগুলো বাংলাদেশে হচ্ছে, সেটার এই ব্যাকড্রপ থেকে আমরা আসলে এখানে পার্টিসিপেট করি, পার্টনার করি, যাতে করে পার্টিসিপেটিং ফিজিশিয়ান যারা আছে, এখানে ইন্টারন্যাশনাল এক্সপার্টরা আসছেন, বাংলাদেশি এক্সপার্টরা কথা বলছেন, পেইন ম্যানেজমেন্টের কারেন্ট আপডেট নিয়ে আলোচনা হচ্ছে। সো আমাদের এজ এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেনিফিট ওই জায়গাটাতে, যে উই আর কমিটেড যে আমরা এই এডুকেশনাল লার্নিং প্ল্যাটফর্মগুলোতে পার্টনার করার মাধ্যমে উই আর কনফার্মিং আওয়ার কমিটমেন্ট যে শুধুমাত্র কোয়ালিটি মেডিকেশন সার্ভ করাটা একমাত্র কাজ না, একটা ফার্মাসিউটিক্যালসে কিন্তু বিয়ন্ড কিছু রেসপন্সিবিলিটি থাকে। সেই দায়িত্ববোধের জায়গা থেকে কিন্তু আমরা এই কাজগুলো সবসময় করে থাকি। আমি একটু অবজারভেশন আপনার কাছে জানতে চাই যে ব্যথার বিষয়টা খুব কমন, কিন্তু ব্যথা নিয়ে যে এই ধরনের কংগ্রেস এত বছর ধরে হচ্ছে, মানে এটির আলোচনা হয়তো খুব সাধারণ পর্যায়ে একটু কম দেখা যায় আর কি। কিন্তু অন্যান্য কংগ্রেস বা এই কনফারেন্স বা কংগ্রেসের মধ্যে আপনি কোনো পার্থক্য দেখতে পান কিনা?
আমি পার্থক্য দেখি। স্যার তো অলরেডি বললেন আমাদের মানে মানে প্রথমে একটা কথা বললেন যে কিছু ডিফারেন্সিয়েশনের কথা উনি কিন্তু উল্লেখ করেছেন, একটা এডুকেশনাল কিছু ইনিশিয়েটিভের কথা উল্লেখ করেছেন। সো আমি মনে করি ইন্টারন্যাশনাল মানের একটা কনফারেন্স হচ্ছে এবং এই জায়গাটাতে শুধুমাত্র এই কনফারেন্সে শুধুমাত্র যে যারা জয়েন করছে তারাই যে শুধু বেনিফিটেড হচ্ছে লেকচার্স বা আপডেটের মাধ্যমে তা না, ওনারা এই প্ল্যাটফর্ম থেকে কিছু লং টার্ম এডুকেশনাল ইনিশিয়েটিভও নিচ্ছেন, সেটা স্যার অবশ্যই ডেফিনেটলি আপডেট করবেন। তো আমি কিছু পার্থক্য দেখি, একটা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট, কিছু ভ্যালুয়েডিং কিছু ইনিশিয়েটিভস এই বাংলাদেশ পেইন কংগ্রেসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আই এম শিওর যে সেখানে আমাদের বাংলাদেশের পেশেন্টরা আলটিমেটলি বেনিফিটেড হবে, কারণ ফিজিশিয়ানসরা যদি ওয়েল ইকুইপড হয়, তাদের ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভগুলো যদি সোসাইটিগুলো ভালোভাবে নিয়ে থাকেন, আলটিমেট বেনিফিট কিন্তু গোজ টু দ্য পেশেন্ট। আপনাকে ধন্যবাদ। স্যারের কাছে জানতে চাই যে আমরা অন্যান্য কনফারেন্সগুলোতে মানে চিকিৎসার গাইডলাইন বা প্রোটোকলকে বেশি গুরুত্ব দিতে আসলে দেখি, এখানে এডুকেশনের ইস্যুটা খুব বেশি ঘুরে ফিরে আসছে, বা আপনাদের থিমের মধ্যে রিসার্চ এডুকেশনটা বলা যায় একটু আধিক্য আমরা দেখছি, এটির কারণ কি? হ্যাঁ, দেখুন, এইরকম যেভাবে তানভীর বলছিলেন কন্টিনিউইং মেডিকেল এডুকেশনের পার্ট এটির, দেখুন যে এইরকম একটি কনফারেন্স হলে একটা সিএমই পয়েন্ট দেওয়া হয়, যেমন ইন্ডাস্ট্রি সোসাইটি অথবা ইন্ডাস্ট্রির সঙ্গে একাডেমিক্সের যে পার্টনারশিপ, এই পার্টনারশিপ যদি গ্রো করে তাহলে কিন্তু দেখবেন যে একদিকে যেমন একটা ইকুইটেবল, যেমন একটা এভিডেন্স বেসড মেডিকেশন আমাদের যেটা দিতে পারবো, একটা ডেভেলপ ম্যান পাওয়ারও কিন্তু আমরা ডেভেলপ করতে পারবো। অতএব এই রিসার্চ, এই এডুকেশনের যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভে ইন্ডাস্ট্রি পার্টনার হওয়া পৃথিবীতে কিন্তু একটা জরুরি। ওয়ার্ল্ডের যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্টগুলোতে কিন্তু এই ইন্ডাস্ট্রি পার্টনারশিপে গিয়েছেন। শিক্ষকরা অথবা ইউনিভার্সিটিগুলো বেসিক রিসার্চ করেন, সেই বেসিক রিসার্চকে যখন আমাদের অ্যাপ্লাইড চলে আসে তখনই কিন্তু ইন্ডাস্ট্রিগুলো পার্টনারশিপ ডেভেলপ করে। এই জায়গায় আমাদের শুরু করেছি। দেখুন, আমাদের সোসাইটি যে জায়গাটাগুলো কোলাবোরেটিভ রিসার্চ যেগুলো করে, সেটি হচ্ছে আমাদের কোলাবোরেশন টু দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে। আমরা যেভাবে বলছিলাম যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন, IISPর সঙ্গে আমাদের কোলাবোরেশন একটি। আমাদের অ্যাকাডেমিক্সের যে কোলাবোরেশন সেটা হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি অফ রিজনাল অ্যানেস্থেশিয়া অ্যান্ড পেইন থেরাপি, যে বলছিলাম যে EDPM এক্সাম টাইপের সঙ্গে একটা ইনিশিয়েটিভ যেটা আছে। একইভাবে কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের কোলাবোরেশনটা আছে। যেমন আমাদের কোলাবোরেশনটা কীরকম, আমরা শুধুমাত্র এরকম একটা কংগ্রেস অথবা এরকম একটি CME প্রোগ্রাম করেই কিন্তু আমরা ক্ষান্ত হইনি। আমরা কী করেছি, ইন্ডাস্ট্রিকে আমাদের সঙ্গে নিশ্চয়ই আমরা যেমন বলছি যে DPMC সেই একটি কোম্পানি, যেমন ধরুন রেনাটার নামে, রেনাটা আমাদের সঙ্গে দুটি একটা স্কলারশিপের মাধ্যমে অথবা ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা ট্রেন করছি, দুটো ফেলোশিপ প্রোগ্রাম করছি। এখানে একজন পেইন ফিজিশিয়ান, একজন জুনিয়র পেইন ফিজিশিয়ান আমার সঙ্গে কাজ করছে, 1 বছর ধরে ফেলোশিপ করছে একটা স্ট্রাকচার ট্রেনিংয়ের মাধ্যমে, এবং তার যে স্যালারি বা তাকে যে রেমুনারেশন দিতে হবে, সেই রেমুনারেশনটা কিন্তু রেনাটা থেকে দিচ্ছে। এই যে কোলাবোরেশনটা কিন্তু একেবারে রেয়ার ইন বাংলাদেশ। আমরা শুরু করেছি, গত 3 বছর ধরে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করছি আরও দুটো কোম্পানির সঙ্গে, যারা ইন্ডাস্ট্রির সঙ্গে। এটার সুবিধা কী হলো? সুবিধাটি হচ্ছে আমার একটি অ্যাডভান্স ট্রেন্ড ম্যানপাওয়ার তৈরি হলো, এবং রেনাটা তার CSR এর মাধ্যমেও তার যে সোশ্যাল রেসপন্সিবিলিটিটা করে ফেললো। ধন্যবাদ। ওষুধ কোম্পানি সম্পর্কে আপনি দেখবেন গণমাধ্যম বা যে কোনো জায়গায় খুব নেতিবাচক একটা কথা প্রচার হয় যে ওষুধ কোম্পানি আসছেই হচ্ছে মানুষের রক্ত চুষতে বা শুধুমাত্র ইনকাম করার জন্য করছে, কিন্তু এই যে ডাক্তারদেরকে প্রশিক্ষণ দেয়া, তাদেরকে হচ্ছে বরং উল্টো টাকা দিয়ে একটি প্রশিক্ষণ নেয়ার জন্য উদ্বুদ্ধ করা, মানে এই কাজগুলো আপনারা কতদিন থেকে করছেন? দেখুন, এটা খুব মানে এই ডিবেটটা তো আসলে সবসময় থাকবে, কিন্তু আসলে আপনাকে সামগ্রিকভাবে ব্যাপারটাকে দেখতে হবে। যেমন আপনার আমি আবারও ইনভেস্টমেন্ট সামিটের কথা বলবো। জি জি প্লিজ। কিছুদিন আগে ইনভেস্টমেন্ট সামিট ছিল, ভেরি সাকসেসফুল, আপনারা জানেন। এবং এবারে এত সাকসেসফুল কখনো ইনভেস্টমেন্ট সামিট হয়নি। সো ক্রেডিট গোজ টু দ্য অর্গানাইজার্স। এবং এখানে ওয়ান অফ দি প্যানেলিস্ট ছিল সৈয়দ ওমর কবির, হু ইজ দ্য অপারেশন হেড অফ রেনাটা, এবং উনি কিন্তু খুব রিমার্কেবলি বলেছেন ওয়ান অফ দ্য প্যানেল ডিসকাশনে যে বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে 6th লার্জেস্ট ম্যানুফ্যাকচারার্স অফ দি, আপনি যদি ভলিউমে চিন্তা করেন ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট, ওয়ার্ল্ডের 6th লার্জেস্ট। হোয়াট ডাজ ইট মিন? এটা কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করে এফিসিয়েন্সিস, নট অনলি টু দ্য বাংলাদেশ পপুলেশন, টু দ্য গ্লোবাল পপুলেশনস। সো উই আর নো মোর কনফাইন্ড টু দ্য
বাংলাদেশ। বাংলাদেশ, এবং আমি শুধু রেনাটাকে বলবো না, এখানে কিন্তু কোলাবোরেট করবো সমস্ত ফার্মা ইন্ডাস্ট্রিকে নিয়ে। প্রাউডলি বলা যায় যে উই আর কারণ সার্ভিং এটা দ্য মানে গ্লোব। অ্যারাউন্ড 40,000 কোটি টাকার মার্কেট। হ্যাঁ, এবং এটা কিন্তু 35 to 40 জি, বলা you are very হয়। right। এবং এটা কিন্তু এখানে সীমাবদ্ধ না, আমরা কিন্তু বলছি যে আমরা কিন্তু এখনও আমাদের ক্যাপাসিটি অনুযায়ী গ্লোবাল মার্কেটে এখনও সার্ভ করার জন্য আমরা কিন্তু সেই স্কেলে আমরা এখনও যেতে পারিনি। সেখানে আমাদের সহযোগিতা দরকার, আমরা পৃষ্ঠপোষকতা তৈরি দরকার। হলেই বরং আমরা ওষুধগুলো দিতে পারি আর কি, Exactly। বা রপ্তানি করতে পারি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা ওই ইনভেস্টমেন্ট সামিটে ওই আলোচনাটা হয়েছে, যে দক্ষ জনশক্তি বা ম্যান পাওয়ার বা চিপ মানে যে আমাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডভান্টেজ আছে জি। সার্ভ করার জন্য, তার সাথে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনি রিসেন্টলি দেখবেন রেনেটার একটা মানে গত 10 তারিখের একটা নিউজ দেখেছেন যে 2024 সালে আমরা কানাডা, ইউরোপ, ইউকে এবং অস্ট্রেলিয়া এই রেগুলেটেড মার্কেটে 14টা প্রোডাক্ট লঞ্চ করেছি। সো ইটস নট ফর রেনেটা, ইটস এ প্রাইড নিউজ ফর বাংলাদেশ। বাংলাদেশ, true। বাংলাদেশ হেলথ সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর। আপনারা রিয়েল এস্টেটের মেসেজটা দেখেছেন, তো 14টা প্রোডাক্ট যখন আমরা রেগুলেটেড মার্কেটে লঞ্চ করছি বা কিছু কিছু অন্যান্য ফার্মাসিউটিক্যাল করছে, হোয়াট ডাজ ইট মিন? আমরা কিন্তু এখানে কোয়ালিটি লিডারশিপ নিয়ে কাজ করছি। আমরা বায়োইকুইভ্যালেন্টের প্রোডাক্টের কথা বলছি। রেগুলেটেড মার্কেটে কিন্তু বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট ছাড়া রেজিস্টার করা যাচ্ছে না, আরও কিছু রিকোয়ারমেন্ট আছে। সো আমরা মনে করছি যে আপনি যে কথা বলেছেন সেই চ্যালেঞ্জগুলো, সেই ডিসকাশনগুলো আছে, বাট ফার্মাসিউটিক্যাল সেক্টর আমি মনে করি একটা খুব অগ্রণী ভূমিকা পালন করছে এই দেশের চিকিৎসার ক্ষেত্রে। পার্টনারিং উইথ আওয়ার রেসপেক্টেড মেডিকেল প্রফেশনালস, দে আর দ্য ডিসিশন মেকার্স, বাট উই আর প্রোভাইডিং কোয়ালিটি মেডিকেশনস অ্যাজ অ্যান অপশনস টু ডিসাইডেড বাই দেম। True। এর সাথে আমরা গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা পদচারণা শুরু করেছি, এখন কিন্তু আমরা রেগুলেটেড মার্কেটে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু প্রোগ্রামের প্রসঙ্গে আসি যে স্যার এখানে কারা অংশগ্রহণ করলো, বিদেশি ফ্যাকাল্টি কারা এসছেন, বা আমাদের টোটাল কোন কোন ডিসিপ্লিনের মানুষরা এখানে ছিলেন, একটু যদি বিস্তারিত বলেন। দেখুন, বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি একটি গ্রুপ। যদি আমরা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইনকে চিন্তা করি, যেটি 1973 সালে আমেরিকার সিয়াটলে তৈরি হয়েছিল, সেখানেও কিন্তু একটা মাল্টি ডিসিপ্লিনারি গ্রুপ। যদিও এই গ্রুপটি তৈরি হয়েছিল ইনিশিয়েটেড বাই দ্য অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্ট, বাই দ্য অ্যানেস্থেটিস্ট জন জে বনিকার কথা যদি চিন্তা করি। বাংলাদেশেও কিন্তু এখান থেকে এরকমই একটি ইতিহাস যদি চিন্তা করি। 1979 সালে বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ তৈরি হয় এবং সেই সোসাইটিটি একটি আমাদের জয়েন্ট স্টকে আমরা রেজিস্টার করি। এখানেও সেই অ্যানেস্থেটিস্টরা 11 জন অ্যানেস্থেশিয়ার তখনকার যারা ছিলেন অ্যানেস্থেটিস্ট, প্রফেসর সামদ চৌধুরী, প্রফেসর কেম ইকবাল, প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোস্তফা সহ এনারা 11 জন এনারা তৈরি করেছিলেন। এর নাম দিয়েছিলেন বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন, যেটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইনের একটি বাংলাদেশ চ্যাপ্টার। আমরা ওয়ার্ল্ডের 132টি দেশে এই চ্যাপ্টারটি আছে। এইরকম একটি জায়গায় যদি চিন্তা করি, বাংলাদেশেও যেমন ধরুন যদি বাংলাদেশের আমাদের বিএসএসপির কথা চিন্তা করি, তার প্রেসিডেন্ট হচ্ছে একজন নিউরোলজিস্ট, ওদের তার ভাইস চেয়ারম্যান একজন হচ্ছে গাইনোকোলজিস্ট। এই যে জায়গাটা, আমি একজন অ্যানেস্থেটিস্ট অ্যান্ড পেইন ফিজিশিয়ান। স্যার কতগুলো ডিসিপ্লিন তাহলে কভার করছে আমরা আপনার সোসাইটি? 11টা ডিসিপ্লিনের লোকজন আমরা এইটুকু মেম্বার। অথবা এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আইআইএসপি গত 1 দশক ধরে মাল্টি ডিসিপ্লিনারি পেইন সেন্টারকে এনকারেজ করছে, এবং আমরাও যেহেতু তার একটি অঙ্গ সংগঠন বা তার একটি চ্যাপ্টার, অথবা আমরা এটাকে আপহোল্ড করি এবং এটা এভাবেই চলে যাচ্ছি। এখন আসুন যে এবারের কনফারেন্সটা চিন্তা করুন। এবারের কনফারেন্সটি লোকাল 402 জন পার্টিসিপেন্ট আমাদের কিন্তু আছে। তার 11টা ডিসিপ্লিনের মেজরিটি যে অ্যানেস্থেটিস্ট। আইএসপির তাই 65 প্রায় 70% মেম্বার ইজ অ্যানেস্থেটিস্ট। এখানেও এইরকমই একটি জায়গা আছে, এবং বাইরে থেকে প্রায় 9টি দেশ থেকে কিন্তু আমাদের এখানে প্রতিনিধি আসছেন, এবং 17 জন ইন্টারন্যাশনাল পেইন স্পেশালিস্ট তারা আসছেন। তারা এক্সামিনার নিচ্ছেন, তারা এবং ওয়ার্ল্ডের ইউরোপ, অথবা যদি আমি চিন্তা করি ইউকে, সুইজারল্যান্ড এবং ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড, সব মোটামুটি এরকম একটি জায়গায় চলে আসে। অতএব আমরা এই যে একটা ইন্টারন্যাশনাল লিয়াজো বা ইন্টারন্যাশনাল যে গ্রুপ, বাংলাদেশেরও সেইরকম একটি মাল্টি ডিসিপ্লিনারি একটি জায়গা নিয়ে চলে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। তানবীর সাজিব, আপনার কাছে জানবো যে আমরা যেমন বাংলাদেশের পিপিআই এর
ওষুধের ক্ষেত্রে আমরা জানি যে এটি 4,500 কোটি টাকার মার্কেট। পেইনের ওষুধও তো মানুষ আসলে মুড়ি মুড়কির মতো করে খায় এবং হাত বাড়ালে আসলে হাতের কাছে পাওয়া যায়। মানে এটির মার্কেটটা কত বড় বা এটির ওষুধগুলোর কার্যকারিতার ব্যাপারে আসলে আপনাদের কাছে সবথেকে বেশি তথ্য থাকার কথা। আপনি দেখেন যে কমন যেগুলো আসলে মেডিকেশনস, মানে স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আপনি দেখবেন যে অ্যান্টি ইনফেক্টিভ, গ্যাস্ট্রোর প্রোডাক্ট এবং পেইন প্রোডাক্টটা তো আসলে দীর্ঘমেয়াদী, মানে শর্ট টার্ম লং টার্ম আমরা অনেক ধরনের মেডিকেশন আছে। এবং এখানে আসলে আপনি যদি জানতে চান যে মার্কেটটা কত বড়, মার্কেটটা কিন্তু ইজ ওয়ান অফ দ্য, মানে টপ 10 মার্কেটের মধ্যে সেগমেন্ট ওয়াইজ যদি বলা হয় ওয়ান অফ দি মার্কেট। এবং এখানে কিন্তু ডিসিশন মেকিং, মানে যদি বলেন যে আসলে এখানে কমপ্লিট ডিসিশন মেকিং ফিজিশিয়ানসরা ডিসাইড করে পেশেন্টের কন্ডিশনের উপর বেস করে। এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি কী করে, তারা কিন্তু অবজার্ভ করে মার্কেটের একটা ডিমান্ড অবজার্ভ করে এবং অ্যাকর্ডিংলি কিন্তু আমরা নিজেদেরকে ফাইন টিউন করি যে মার্কেটের যে ডিমান্ড সেই অনুযায়ী কিন্তু ম্যানুফ্যাকচারাররা কিন্তু প্রোডাক্ট তৈরি করে। সো এটার মার্কেট তৈরি হয় মূলত ইউসেজের উপর ভিত্তি করে। সো প্রেসক্রিপশন ইজ দ্য কি ফ্যাক্টর হেয়ার, যে ফিজিশিয়ানরা যেভাবে ডিসাইড করেন শর্ট টার্ম বা লং টার্ম মেডিকেশনসগুলো, তার ভিত্তিতেই কিন্তু উৎপাদন আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করে থাকি। জি জি, ধন্যবাদ। আমি কিন্তু স্যার এখানে জানতে চাই যে যেই ওষুধ আসলে আমার ব্যথার উপশম ঘটাবে সেই ওষুধই আবার উল্টো আমার ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আবার উনি যেমন বলছিলেন যে কি ফ্যাক্টর প্রেসক্রিপশন, কিন্তু প্রেসক্রিপশনের বাইরেও তো বিনা বিচারে এই পেইন কিলার ব্যবহার হচ্ছে, সেটিও আমাদের কত ভয়ের কারণ হয়েছে। দেখুন, যদি আমরা এভাবে চিন্তা করি, অবশ্যই এই যে বলে না সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেওয়ার কথা, এইভাবেই যদি চিন্তা করি তাহলে কিন্তু একটি আমার মনে হয় অবিচার করা হবে। দেখুন, একজন চিকিৎসক যখন তার শপথ নেয়, তার যখন ডিগ্রির পরে, সে কিন্তু বিজ্ঞানের উপর ভিত্তি করে, যেটাকে আমরা মেডিকেল শব্দ বলি এভিডেন্স বেসড, মানে আমরা দেখি যে এই ওষুধটা অথবা এই মেডিকেশনটা এই কোন রোগের জন্য ইফেক্টিভ, সেই অনুপাতে আমরা প্রেসক্রিপশন করে থাকি। হ্যাঁ, অবশ্যই কিছু সাইড এফেক্ট থাকে, সেই সাইড এফেক্টগুলোকে আমরা বলি যে যখন আমরা প্রেসক্রিপশন করি তখন প্রিকশন অথবা তার যে এই কন্ট্রাইন্ডিকেশনগুলো চিন্তা করি। আমাদের সমস্যাটা হয় যে আমাদের দেশে অথবা শুধু আমরা এই রিজনকে যদি চিন্তা করি, যেখানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধের বিক্রি মোর দ্যান 70-80%, সেক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভয়ের কারণ। যেমন মনে করেন অ্যান্টিবায়োটিক্স, যেমন মনে করেন ব্যথা নিরাময়ের জন্য এনএসএডস অথবা স্টেরয়েডস অথবা এই জাতীয় যে ওষুধগুলোর কথা চিন্তা করি, যদি একজন গ্র্যাজুয়েট চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসাটি নেওয়া হয় এবং প্রেসক্রিপশনের মাধ্যমে যদি ওষুধটা দেওয়া হয়, তাহলে কিন্তু এই জায়গাটা আমরা থেকে রক্ষা পেতে পারবো। এবং এটাই আমাদেরও কাছে পেইন মেডিসিন শুড বি দ্য এভিডেন্স বেসড। যখন আমরা এভিডেন্সকে সামনে নিয়ে আসবো, সেই এভিডেন্সকে দেখেই যে মেডিকেশন প্রেসক্রিপশন করি, সেই প্রেসক্রিপশনে এইরকম যার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। মানে এই রেশনাল ইউজের ক্ষেত্রে আপনারা কতটাকে এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করেন, যেহেতু উইদাউট প্রেসক্রিপশন ওষুধের ভলিউমটাইতে আসলে বেশি? একদিকে তো অবশ্যই এটি প্রফিট বা বাণিজ্যের ইস্যু একটি আছে, কিন্তু মানে এটি যেন আসলে তেনভাবে মানুষের কাছে না যায়, ক্ষতিগ্রস্ত মানুষ যেন না হয়, এই জায়গাতে আপনাদের কনসার্ন আছে কিনা? ডেফিনেটলি। আমি কিন্তু আপনাকে দেখেন, আমি যখন আপনাকে প্রশ্নটা করলেন, আমি কিন্তু যে কি ড্রাইভার হলো প্রেসক্রিপশন, দ্যাটস এ ডেফিনেশন। আইডিয়ালি স্যার যেটা বললেন যে প্র্যাকটিক্যালি কি হচ্ছে, সো আমি আপনাদের, যেমন আমি যে অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করি, রেনেটার কথা বললাম বা কোয়ালিটি মেডিকেশনসের কথা বললাম, কোয়ালিটি মেডিকেশন তো শুধু মেডিকেশন না, ইটস এ টোটাল ইকোসিস্টেম তৈরি করছি ব্যাপারটা না, শুধু টোটাল ইকোসিস্টেমে কিন্তু একটা পার্ট হচ্ছে হলো ডিসপেন্সিং অ্যান্ড দ্য রেশনাল ডিসপেন্সিংটা কীভাবে হবে। স্যার যেটা বললেন, যেটা কিন্তু এটা কিন্তু মানে বড় একটা জায়গা, যে আসলে রাইট পেশেন্ট রাইট মেডিকেশন প্রেসক্রিপশন অনুযায়ী পাচ্ছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। সেখানে ডেফিনেটলি আমাদের সবারই বেনিফিট। কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গের একটি প্রশ্ন করতে চাই, যে ওষুধ কোম্পানিতে যারা আসছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন সব উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিন্তু মানুষ যায়, কিন্তু বিতরণের ক্ষেত্রে একজন ফার্মাসিস্টের যে রোল হওয়া উচিত, বাংলাদেশ কিন্তু এটা এস্টাবলিশ করতে পারেনি। সেই জায়গাতে বিতরণ ব্যবস্থাতে আসলে ফার্মাসিস্টরা কেন যেতে চায় না, মানে এটা আপনার কি মনে হয়? মানে এইটা টোটাল মানে সিস্টেমটা তো আসলে এক মিনিটে এক্সপ্লেইন করা ডিফিকাল্ট, বাট আপনি যদি দেখেন উচিত কিনা, আপনি যদি দেখেন সেই সম্মানজনক জায়গাও তৈরি হওয়া উচিত কিনা, হওয়া উচিত। এবং আপনি যদি দেখেন ডিসপেন্সিংয়ের ক্ষেত্রে এখন কিন্তু মডেল ফার্মেসি যে কনসেপ্টটা একটু করে কিন্তু শুরু হয়েছে, আবার ফেল করেছে লার্নিং কার্ভের মধ্যে যাচ্ছে। কিছু হসপিটালে দেখবেন একেবারে স্ট্যান্ডার্ড, আমরা কর্পোরেটে দেখছি যে 70 জন ফার্মাসিস্ট পর্যন্ত আছে যারা আছে কর্পোরেট হসপিটালে সে প্র্যাকটিস হচ্ছে। কিছু মডেল ফার্মেসি আছে। আমাদের রিলেটিভসরা যখন ফোন করে
যেহেতু আমরা ফার্মা কোম্পানিতে কাজ করি, কলকাতায় কোথা থেকে ওষুধ কিনবো? আমরা কিন্তু তখন কিন্তু একবার বলি যে আপনার শহরে মডেল ফার্মেসি যেগুলো আছে সেখান থেকে কিনেন। কারণ ওষুধে শুধু ডিসপেন্সিং না, কিন্তু ওখানে কিন্তু রক্ষণাবেক্ষণ খুব জরুরি। অবশ্যই ওষুধ কোম্পানি থেকে কিন্তু আমরা খুব ফিল করি, আমরা প্রায়োরিটাইজ করি যে কোথায় রেফ্রিজারেটর আছে, কোথায় টেম্পারেচার মেনটেন হচ্ছে, সেগুলো কিন্তু সেন্সিটিভ। প্রত্যেকটা ওষুধের জন্য কিন্তু টেম্পারেচারের গ্রিড আছে যে কোথায় কত মেনটেন করতে হবে। সেটা কিন্তু আমাদেরও কি কনসার্ন যে আমার প্রোডাক্টটা মানে মানে পেশেন্টের কাছে যাওয়ার আগ পর্যন্ত সেটা ওই কুল চেইন থেকে শুরু করে স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা মেনটেন হচ্ছে কারণ কিনা। ভালো ওষুধ আপনি তৈরি করলেন, স্যাররা হয়তো প্রেসক্রাইব করলো, Right. কিন্তু বিতরণ ব্যবস্থা সমস্যা হলে তো পুরো জিনিসটা আসলে টক্সিক হয়ে গেল। জি, আমাদেরও সেই কনসার্নটা থাকে যে ওই মেনটেনেন্স যেখানে যত ভালো সেখানে কিন্তু আমরা ওষুধ সরবরাহ ক্ষেত্রে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। বটে। আমি বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে যেটি জানতে চাই যে অন্য কোম্পানিগুলোর মধ্যে এই আলোচনাটা আমরা কম শুনি, বা হয়তো আস্তে আস্তে তারা করছেন, মানে এটির যাত্রাটা আপনাদের কত আগে থেকে শুরু হয়েছে, কতগুলো প্রোডাক্ট আসলে বায়ো ইকুইভ্যালেন্ট হয়েছে অলরেডি? জি, আপনারা জানেন যে জেনেরিক প্রোডাক্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড জেনেরিক প্রোডাক্ট ছাড়া কিন্তু মানুষকে সেবা করা যেত না, কারণ রিসার্চ বা ইনোভেটিভ প্রোডাক্ট খুব এক্সপেন্সিভ হয়। এখন জেনেরিক প্রোডাক্টের স্ট্যান্ডার্ড যদি আপনি অরিজিনেটের প্রোডাক্টের সাথে আপনি কম্পেয়ার করতে চান, তাহলে বায়ো ইকুইভ্যালেন্ট স্টাডি ইজ দ্য আলটিমেট। ইটস ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রসিডিউর। রেনেটটা এখন থেকে প্রায় 11 বছর আগে এই জায়গাটা ইনিশিয়েটিভ নেয়। বাই দিস টাইম আমাদের 70টির বেশি বায়ো ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট আছে। এবং আমি যে কথাটা বললাম যে ডেইলি স্টারের রেফারেন্সে বললাম যে রেগুলেটেড মার্কেটে যে আমরা যে প্রোডাক্ট লঞ্চ করেছি এগুলো কিন্তু ওখানকার রিকোয়ারমেন্টস। আমি বলবো না অন্য কোম্পানি করছে না, তারাও কেউ এগিয়ে আসছে, হয়তো আপনারা সংখ্যায় কম, হয়েছেন আর কি। এবং একটা সময় আসবে যে এই বায়ো ইকুইভ্যালেন্টের ব্যাপারে সবাই খুব আগ্রহী হবে। কারণ হচ্ছে আপনার প্রোডাক্ট যদি সারা বিশ্বের বাজারে আপনি পরিচিতি করতে চান, তাহলে কিন্তু বায়ো ইকুইভ্যালেন্ট বা অন্যান্য যেগুলো স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এবং মানুষজন সচেতন হচ্ছে এখন পেশেন্টরাও কিন্তু অনেক কিছু জানতে চায় ফিজিশিয়ানদের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু প্রত্যেকেরই আগ্রহ থাকবে যে কোয়ালিটি মেডিকেশনসটাকে সার্ভ করা। ধন্যবাদ। আমি স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আপনি 11টা ডিসিপ্লিনের চিকিৎসকরা এখানে যোগ দিয়েছে, আপনি বলছিলেন যারা আসলে যোগ দেয়নি বা যাদের এই পেইন ম্যানেজমেন্ট সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই, রোগীদের আসলে ব্যথা তো এটা কমন একটি ফিচার, মানে এটি উপসময় কি আসলে কতটা তিনি এফিশিয়েন্ট হবেন? দেখুন, ব্যথা বিশেষজ্ঞ বা পেন মেডিসিন কিন্তু একটা স্পেশালিটি। এখানে এই স্পেশালিটিতে অ্যানেস্থেসিওলজিস্টের আধিক্য হলেও এখানে কিন্তু আরও স্পেশালিটিগুলো আসতে পারে, যেমন নিউরোমেডিসিন, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স। যে পৃথিবীর যে কোনো একটি ডিপার্টমেন্ট অথবা যে কোনো একটি স্পেশালিটি যখন ডেভেলপ করে তার কিন্তু ডিমান্ড থেকে ডেভেলপ করে। এই ডিমান্ডের জায়গায় যদি চিন্তা করি যে পেন মেডিসিন একটি জায়গা, একটা সময় বলা হতো যে যখন ব্যথা ইজ এ সিমটম, কিন্তু এই জায়গাটা কিন্তু এখন নাই। রিসার্চ অ্যান্ড এই জায়গায় চলে এসে যেটা হচ্ছে যে পেইন ইজ এ ডিজিজ বাই ইটসেলফ, বাই ডেফিনেশন। যেমন একটি ডায়াবেটিস, যেমন একটি হাইপারটেনশন, এটা যেমন একটা রোগ, ব্যথাও একটি রোগ। অতএব যেহেতু এটা একটি রোগ, অতএব এই রোগের জন্য তার যে একটা স্পেশালিটি, এটা হওয়া একটা মানে বাই ডেফিনেশন এটা একটা স্পেশালিটি, এটা একটা জায়গায় চলে আসে। এবং এই যে পেইনের স্পেশালিটি যখন ডেভেলপ করলো, এটা কিন্তু দেখবেন এখানে আমাদেরকে পেইনের বেসিক জানতে হয়, তার উৎপত্তি কই থেকে, সেখান থেকে কীভাবে ক্যারি করে একটি যেমন জায়গা, তাহলে ডায়াগনোসিসের একটি জায়গা আছে কেন ব্যথাটা হচ্ছে। 2 নম্বর হচ্ছে কিছু ইনভেস্টিগেশন আছে, অথবা এটাও একটু তার আমার জায়গা যে কোন জায়গাটা আমাদের দুর্বলতা বা কোন জায়গাটা আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং তার ম্যানেজমেন্ট। যখন আমরা ম্যানেজমেন্ট চলে আসি তখনই আসে স্কিলস। যেমন এই স্কিলস যখন আসে তখনই কে এগিয়ে আসবে, কার সঙ্গে বেশি ম্যাচিং যদি আমরা চিন্তা করি। যেহেতু একজন অ্যানেস্থেটিস্ট তার জন্মের সময় থেকে আজ থেকে যদি 167 বছর আগের সেই এর কথা যদি চিন্তা করি, ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালের কথা যদি চিন্তা করি যে ইথার অ্যানেস্থেসিয়া, তখনই কিন্তু আজকে যদি আপনি বোস্টনে যান, সেখানে ম্যাসাচুসেটস জেনারেল হসপিটালে একটা এপিটপস লেখা আছে। সেই এপিটপে কিন্তু যখন অ্যানেস্থেসিয়ার কোনো নাম নাই অথবা সার্জারির কোনো নাম নেই, সেখানে একটি শব্দ লেখা আছে, অ্যাট লাস্ট উই কনকার দ্য পেন। আচ্ছা, এটা একটা জায়গায় চিন্তা করেন। আপনি যদি দেখেন যে একটা পেশেন্ট যখন হাসপাতালে ভর্তি হয়, অথবা একটা পেশেন্ট যখন সার্জারি করতে আসেন, ওনাকে যখন জিজ্ঞেস করেন আপনার অমুক দিন সার্জারি, তখন কিন্তু তার বলার আগে যে এই সার্জারি সাকসেসফুল হবে কি না, সেটা বলার আগে প্রথম কথাটাই চলে আসে যে আমি কি ব্যথা পাবো কিনা। অতএব এটা কিন্তু তার যিনি এই অসুস্থতা বা যিনি বলছেন যে স্বপ্রণোদিত হয়ে চিকিৎসকদের আসলে এই ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাতে রোগীদের উপশম হয় বা উপকৃত হয়। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি।
জনাব তানবীর সাজিব, আপনার কাছে আমি একটু জানতে চাই যে বায়ো ইকুইভ্যালেন্ট দিয়ে আসলে নতুন করে আমরা রেনাটাকে যেভাবে চিনছি এবং আশ্বস্ত হচ্ছি, মানে এই প্রোডাক্টগুলো কি বাংলাদেশের লোক ব্যবহার করতে পারছে কিনা বা পারবে কবে, মানে এই জায়গাটাতে একটু পরিষ্কার হতে চাই, নাকি এটা শুধুমাত্র আন্তর্জাতিক মার্কেটের কথা আপনারা চিন্তা চমৎকার করছেন? প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আসলে অনেক সময় আসে আমাদের কাছে। এই বায়োইকুইভ্যালেন্ট কিন্তু শুধুমাত্র বাইরের রিকোয়ারমেন্টের জন্য না, আমাদের বেশ কয়েকটি প্রোডাক্ট কিন্তু বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে একই প্রোডাক্ট আমরা কিন্তু সরবরাহ করছি। বাংলাদেশ মার্কেটে যে প্রোডাক্টগুলো আছে এখানে বেশ কয়েকটি প্রোডাক্ট আমাদের বায়োইকুইভ্যালেন্ট। সো অ্যান্সার টু ইয়ার কোশ্চেন, ইট ইজ ফর বাংলাদেশ মার্কেট, ইট ইজ অলসো ফর গ্লোবাল মার্কেট। কিন্তু মানে সেটি কি আসলে মানে ওই একই প্রোডাক্টটা যখন আগে বায়ো ইকুইভ্যালেন্ট ছিল না সেই দামে কি আসলে কিনতে পারবে? তখন আসলে দামের ব্যাপারটা হেরফের হচ্ছে কেমন? এখানে একটা কমিটমেন্টের বিষয়। আপনি জানেন যে ওষুধ মানে এই মেডিসিন সেক্টরটা কিন্তু রেগুলেটেড, প্রাইস রেগুলেটেড সেক্টর। আমরা ইচ্ছা করলেই কিন্তু দাম বাড়াতে পারি না। কিন্তু মানে এত লস দিয়ে বা এই প্রোডাক্টটা দেওয়াও তো আসলে না, কঠিন। আমাদের তো ওই যে বললাম, আমাদের প্রোডাক্টের যে সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন সব তো বায়োইকুইভ্যালেন্ট না। জি। আমাদের যে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো মানে আপনারা ক্রস ফাইন্যান্সিং এর জায়গা থেকে আপনারা হয়তো দিতে পারছেন এমন কিছু? হ্যাঁ, আমরা কিন্তু কিছু কিছু প্রোডাক্ট অলরেডি বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট দিচ্ছি বাংলাদেশে। আচ্ছা। আপনি যখন বলছি 70টির বেশি বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট, আমাদের সব প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেলও না। বেশ কিছু প্রোডাক্ট এগুলোর মধ্যে বাংলাদেশ মার্কেট এবং বহির্বিশ্বে একই প্রোডাক্ট অ্যাভেলেবেল। আচ্ছা। ইন কোর্স অফ টাইম আমাদের আস্তে আস্তে প্রোডাক্টের সংখ্যা বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্টের সংখ্যা বাড়ানোর কথা। এটা স্কেল অফ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে, গ্লোবাল সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের কস্টিংটা আমরা চিন্তা করি। বাট লং টার্ম সাস্টেনেবিলিটি চিন্তা করলে পেশেন্টের এন্ড বেনিফিটটা আমাদের আসলে মুখ্য। এবং আপনারা ধীরে ধীরে মানে সেটি এমন জায়গায় যেতে চান যাতে মানে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ সহ একই সঙ্গে সব ওষুধ ব্যবহার করতে পারে এই স্ট্যান্ডার্ডে। এই স্ট্যান্ডার্ড। ধন্যবাদ। স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে বার্তা মানে পেইন ম্যানেজমেন্টের, এটিকে আরও কত জেনারেলাইজ করা যায়? মানে এটি হয়তো একটি 5 তারকা হোটেল বা যেখানে হোক, এই যে 4 দিনে যে কনফারেন্স হচ্ছে, কিন্তু কমিউনিটি ক্লিনিকে যে মানুষটি আছে বা একেবারে রোগীর সান্নিধ্যে যারা আছে তাদের কাছে এই তথ্যটা পৌঁছানোর ক্ষেত্রে আপনাদের সোসাইটি কিভাবে কাজ করছে বা আপনাদের চিন্তা কি? দেখুন, আমাদের সোসাইটির কার্যপরিধি কিন্তু শুধুমাত্র এরকম একটি কনফারেন্স না। আমরা যেভাবে শুরু করেছিলাম, যেমন ধরুন আমরা আমেরিকার একটা ইউনিভার্সিটির সঙ্গে, মিনেসোটা ইউনিভার্সিটির সঙ্গে একটা অনলাইন পেইন এডুকেশন প্রোগ্রাম করি, এটা ফেলোশিপ প্রোগ্রাম বলি। 1 বছর ধরে একটা অনলাইন ফেলোশিপ প্রোগ্রাম করি। সেই প্রোগ্রামটি বিএসএসপি মিনেসোটা পেইন প্রোগ্রাম, এরকম একটা প্রোগ্রাম চলছে। তাদের এই প্রোগ্রামের যে শিক্ষার যে বিষয়টা, সেটি একটি গ্রাম অঞ্চলে চলে যাচ্ছে। সে কিন্তু আমি যদি রংপুরের প্রত্যন্ত অঞ্চলের একজন চিকিৎসকের কথা চিন্তা করি, উনিও কিন্তু এই প্রোগ্রামটাতে জয়েন করছেন। একটি জায়গা যদি চিন্তা করি, আমরা আরও রুট লেভেলে যাওয়ার জন্য আমাদের একটি প্রোগ্রাম আছে, একদিনের একটি পেইন ক্যাম্প আছে। সেই একদিনের পেইন ক্যাম্পটি আমরা ইউজুয়ালি আমাদের যে পেইন সোসাইটির যে যারা পেইন ট্রেনার আছেন, সেই ট্রেনাররা এলাকায় চলে যান। যেমন আমরা একটি মেডিকেল কলেজে চলে যাই অথবা একটা ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে চলে যাই। ওখানে ইউজুয়ালি একজন অর্থোপেডিক সার্জন অথবা একজন গাইনোকোলজিস্ট, একজন জুনিয়র ডাক্তার, ইন্টার্ন, তাদেরকে নিয়ে একদিনে ইভেন নার্স, তাদেরকে নিয়ে আমরা একদিনে একটা প্রোগ্রাম করি। আমরা বলি এটা এসেনশিয়াল পেইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম। সেই এসেনশিয়াল পেইন ম্যানেজমেন্ট প্রোগ্রামটা আমরা 2013 সাল থেকে এই প্রোগ্রামটা কন্টিনিউ করি। অস্ট্রেলিয়ান আর নিউজিল্যান্ড কলেজ অফ অ্যানেস্থেটিস্টের একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করি সেই 2013 সাল থেকে। চিন্তা করে দেখুন, এইরকম একটি প্রোগ্রাম আমরা কন্টিনিউ করি। আবার আমরা একটা কিছু পেইন ক্যাম্প করি। পেইন ক্যাম্পটা কীরকম? আমরা সেই প্রত্যন্ত অঞ্চলে চলে যাই। যেমন ধরুন, আমরা গত বছর যেতে পারিনি, আমরা এর আগের বছর আমরা চলে গেছিলাম ভোলায়। সেই ভোলায় একটা প্রোগ্রাম, 3 দিনের একটা প্রোগ্রাম করে আসলাম। সবাই মিলে আমরা রুগী দেখি, আমাদের ওখানকার লোকাল ডাক্তারদেরকে ট্রেন করি, আবার একটা কমিউনিকেশনও করে চলে আসি। তাহলে এই যে জায়গাটা, এই জায়গা থেকে চলে আসা, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে আমরা এই কোর্সের সদস্য সংখ্যা বাড়ানো উচিত। যেমন বললাম, দেখেন, পেইন মেডিসিনের কোর্স যদি চিন্তা করি, সে পেইন মেডিসিনের 1 বছরের একটি ফেলোশিপ প্রোগ্রাম আছে আমার ডিপার্টমেন্টে। আমি যে প্রোগ্রামটা চালাই, যেটা বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি যেটা যেখানে আছে, 1 বছরের অ্যাডভান্স পেইন ফেলোশিপ প্রোগ্রাম। অর্থাৎ এই প্রোগ্রামটা আমরা চালাই, আমার আন্ডারে এরকম চলে। আবার এই যে ইন্ডাস্ট্রির সঙ্গে যে প্রোগ্রামটির কথা বললাম, ইন্ডাস্ট্রির সঙ্গে আমার যে একটি KM ইকবাল পেইন একাডেমি আছে, যা আমার শিক্ষক, যিনি এই বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনের একজন প্রতিষ্ঠাতা এবং একজন প্রাক্তন প্রেসিডেন্ট, আমরা ফার্স্ট প্রেসিডেন্ট উনি। ওনার নামে একটা পেইন, আমরা একটা একাডেমিয়া আছে, KM ইকবাল পেইন একাডেমিয়া।
সেই কেএম ইকবাল পেইন একাডেমিয়ার অধীনে আমরা এই ফেলোশিপ প্রোগ্রামগুলো করছি ইন্ডাস্ট্রির সঙ্গে পার্টনারশিপ, যেটা হচ্ছে রেনাটা পিএলসি আছে, ইউনিহেলথ আছে এবং এরিস্টো ফার্মা আছে। তাহলে এই তিনজনকে নিয়ে তাহলে আমরা ছজন জুনিয়র ডাক্তারকে প্রতি বছরে ট্রেন করছি, কিন্তু সেটাও কিন্তু এনাফ না। এই 18 কোটি দেশের মানুষের জন্য এই 10 জন 15 জন কে করা সম্ভব না। অতএব এই জায়গাটা কিন্তু আমার প্রত্যন্ত অঞ্চলে অথবা সেই মেডিকেল কলেজগুলোতে চলে যেতে হবে। সবচেয়ে খুশির খবর কী হলো জানেন, বাংলাদেশের যে প্রায় গভর্নমেন্ট এবং এর মিলে মোর দ্যান 100 মেডিকেল কলেজ আছে, তার মধ্যে আমাদের যেখানে যেখানে একটি অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু একটা পেইন ক্লিনিক ডেভেলপ করেছে। অর্থাৎ অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টের অধীনেই একটি পেইন ক্লিনিক আছে। যেমন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির যে পেইন ক্লিনিকটি, সেই পেইন ক্লিনিকটি কিন্তু আজকের না, সেই 93 থেকে আমরা চালাই। সেখানে এটা নিউরোলজি এবং অ্যানাস্থেসিওলজি বিভাগের কম্বাইন একটি পেইন ক্লিনিক ছিল, সেই জায়গা থেকে চলে আসছে। এতে এই জায়গাটাকে আরও অনেক বেশি করা উচিত। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের ওষুধ মার্কেটে তো একটা চ্যালেঞ্জ সবসময় থাকেই, মানে আপনারা এই সময় এসে মানে আর কোন চ্যালেঞ্জগুলো আসলে ফেস করছেন? এখন মানে চ্যালেঞ্জ তো আসলে মানে বহুবিধ। যেমন এখন ধরেন যে গ্লোবাল মার্কেটে কিন্তু আপনি দেখবেন যে ডলার প্রাইস আমাদের যদি লাস্ট 5 ইয়ার্সে বলেন, এটা কিন্তু সিগনিফিকেন্ট ইনক্রিজ করে গেছে, কিন্তু আমরা কিন্তু মোটামুটি চাইলেও আবার ওষুধের দাম বাড়ানো যাচ্ছে না। তো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ ধরেন কোয়ালিটি মেনটেন করে আপনি যখন সার্ভ করছেন তখন কিন্তু ইটস গেটিং চ্যালেঞ্জিং ডে বাই ডে। তার সাথে আবার আমরা বলছি যে নিউ স্কেল অফ কোয়ালিটি ডেফিনেশন, যে বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট, আমরা স্টেট অফ আর্ট ফ্যাসিলিটিসের কথা বলছি, WHO ইউনিসেফের রিকোয়ারমেন্ট ফিল আপ করে উন্নত বিশ্বে প্রোডাক্ট সাপ্লাই করছি, সেখানেও ইনভেস্টমেন্ট দরকার। তো এই জায়গাগুলোতে আসলে সামগ্রিকভাবে আমি যদি এক কথায় বলতে চাই, এইখানে ওষুধ শিল্পটা বাংলাদেশের জন্য খুব বড় একটা সেক্টর। এখন আমরা R&D সেক্টরের পরে মানে ইটস এ ফার্মাসিউটিক্যাল সেক্টর। তো এইখানে একটু আসলে পৃষ্ঠপোষকতা দরকার, এখানে কিন্তু সহযোগিতা দরকার, সরকারি পর্যায়ের এবং আরও বড় পর্যায়ের সহযোগিতা দরকার। কারণ চ্যালেঞ্জটা কিন্তু শুধু মানে এককভাবে রেনেটা কেন্দ্রিক না, সামগ্রিকভাবে এই ওষুধ শিল্পের জন্য। মানে আমি যদি আরেকটু খুলে আপনাকে বলি যে বাংলাদেশে প্রথমবার বোধহয় যে প্রধানমন্ত্রীর যে বিশেষ সহকারী, তিনি খুব ওষুধের সাথে সংশ্লিষ্ট একজন মানুষ। তিনি আপনাদের সাথে কথা বসছেন বা বিশেষ করে বিনিয়োগ সামিটেও এই বিষয়টি অনেক গুরুত্বের সঙ্গে জায়গা পেয়েছে। মানে এই সহযোগিতাটা আসলে কেমনভাবে আপনারা পেতে চান, সেটিও যদি মানে সরকারের কাছে আপনাদের বলবার আসলে কি আছে যে আপনারা ওই যে আমাদের সুস্পষ্ট নীতিমালা তো আছে, এটার মধ্যে থেকে এগুলো একটু রিভিজিট করা, র্যাশনাল কেসগুলোকে একটু সাপোর্ট করা। যেমন আপনি দেখবেন যে কিছু কিছু ওষুধ কিন্তু আমরা ইম্পোর্ট করছি যে প্রাইসে, র ম্যাটেরিয়াল কাঁচামাল যেটা বলা হয়, সেই কস্টিংয়ে কিন্তু ফিনিশ প্রোডাক্টও মেড করা খুবই ডিফিকাল্ট। এখন যদি সেই প্রোডাক্টগুলো সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ সাফার করবে। তো ওষুধ কোম্পানিগুলো সেটা করছে না, তারা কোনো প্রোডাক্টের থেকে লস ইনকার করেও প্রোডাক্ট সাপ্লাই করছে। এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা হয়তো পাবলিকলি বললে হয়তো মনে হবে যে এটা আসলে কতটুকু সত্য, আসলে এরকম ঘটনা কিন্তু ঘটছে। কারণ আপনি জানেন যে গত 5-6 বছরে ডলার প্রাইস কিন্তু সিগনিফিকেন্ট বেড়ে গিয়েছে। তা আমি এই কমপ্লেক্সিটির মধ্যে যাব না, আমি শুধু বলবো সামগ্রিকভাবে এই শিল্প প্রসারের জন্য বাংলাদেশ এবং বহির্বিশ্বে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার, র্যাশনাল কিছু ডিসিশন মেকিং দরকার। আমরা বলছি না সব কিছু বাড়িয়ে দিতে হবে, একটু পর্যবেক্ষণ করে নীতি নির্ধারক তারা যদি একটু রিথিঙ্ক করে, আবার আপনাদের সাথে একটু বসাও দরকার, আপনারা কি চাইছেন, এক্স্যাক্টলি কিভাবে চাইছেন, বসলে বোধহয় একটু মানে দেখা যাচ্ছে মিউচুয়াল বেনিফিট ফর দ্য কান্ট্রি, পেশেন্ট বেনিফিট সবকিছুই করা সম্ভব। সেই বসাটা বোধহয় শুরু হয়েছে আগে হয়তো আমরা কিন্তু এখন দেখিও নি, এখন সুযোগটা তৈরি হচ্ছে। আমরা আগে দেখতাম যে ওষুধ প্রশাসন কেন্দ্রিক বসা হতো, প্রশাসন মানেই তো একটা প্রশাসনিক ব্যাপার স্যাপার, এখন হয়তো মন্ত্রণালয় কেন্দ্রিক একটু বসা হচ্ছে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে বাংলাদেশের মানুষের এই ব্যথা বাড়বার ক্ষেত্রে মানে একটা ওষুধ ছাড়াও অন্যান্য কোন ধরনের ভুলভ্রান্তিগুলো মানুষ প্রায়শই করে থাকে, যে জায়গা থেকে মানুষের আসলে দৈনন্দিন জীবনের অভ্যাসেও আসলে এগুলো থেকে মুক্তি পেতে পারে? ব্যথার এই যে মাল্টিফ্যাক্টোরিয়াল, সবচেয়ে বড় যে জায়গাটাই সেটা হচ্ছে যে মনে করুন আমরা যারা আমাদের এই ইয়েতে কায়িক পরিশ্রমগুলো অনেক বেশি করেন জেনারা, ওনাদের ব্যথার পরিমাণটা আসলেই বেশি। তাদের ব্যাক পেইন অথবা শোল্ডার পেইন অথবা নি পেইনের পরিমাণটা অনেক বেশি। এটি একটি অবভিয়াস কারণে যেটা হয়, কেন যত বেশি ফ্রিকশন হয়, যত বেশি ইনজুরি হয়, তত বেশি ব্যথা হবে, এটাই স্বাভাবিক। আবার উল্টা দিকে আমাদের মতো যারা মানে সেডেন্টারি লাইফ স্টাইল করি, আমরা যারা বসে কাজ করার চেষ্টা করি, তাদেরও কিন্তু ব্যথাগুলো পরিমাণ বেড়ে যায়।
আমরা অনেক বেশি বসে থাকছি, কোনো এক্সারসাইজ করছি না, ওয়েট বেড়ে গেছে, তার জন্য ব্যথার একটা হয়ে গেছে। অর্থাৎ এই জায়গাটাকে যোগ দেওয়া উচিত যে সবারই এক্সারসাইজ সম্পর্কে অথবা ডায়েট সম্পর্কে একটু চিন্তা করা দরকার, এই জায়গাটাতে চিন্তা করা উচিত। আর যেনারা কায়িক পরিশ্রম করেন অথবা যেনারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে ট্রেন করা। আপনি দেখুন যে একজন শ্রমিক যখন একটি ভারী কোনো কিছু উঠাচ্ছেন, তাদেরকে কিন্তু এটাকে একটা টেকনিক শেখানো উচিত, এটা কীভাবে করা যেতে পারে। এই কাজটি কিন্তু যদি আমি প্রথম বিশ্বের লোকজনের কথা, তারা কিন্তু করছে, তারা হয়তো ম্যানুয়ালি না করে তারা কিছু যন্ত্রের সাহায্য নিচ্ছে। অতএব যন্ত্রের দিকে যাওয়া যায় কি না এটা একটি বিষয় আছে। যদি যন্ত্রের দিকে যাওয়া নাও যায় তাহলে তাকে শেখানো উচিত যে হঠাৎ করে যদি আমি একটা জিনিসকে উঠাতে যাই তাহলে তাদের ব্যাক পেইন হবে, তার বাটি বাড়িতে ব্যথা হবেই। অতএব এই জায়গাগুলোকে করে দেওয়া অর্থাৎ শিক্ষা। অথবা যে কাজই করি না কেন আমাদের সেই কাজ করার সময় যে আমাদের ওয়ার অ্যান্ড টিয়ার যত হয় সেখান থেকে ওয়ার অ্যান্ড টিয়ার কীভাবে প্রিভেন্ট করা যায় তাকে শেখানো উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। তানভীর সাজিব, আপনার কাছে জানতে চাই যে এই ধরনের প্রোগ্রামগুলোতে আপনারা ভবিষ্যতে মানে আরও কতভাবে সহযোগিতা করার পরিকল্পনা করছেন বা আরও প্যাটার্নগুলো কেমন হতে পারে? যে আমি প্রথমত একটু সুযোগ নিতে চাই, যেহেতু লম্বা সময় ডিসকাশন হচ্ছে, টু এক্সপ্রেস আওয়ার গ্র্যাটিটিউড অ্যান্ড থ্যাঙ্কস টু প্রফেসর আক্তার অ্যান্ড দ্য অর্গানাইজার্স অফ 26 পেইন কংগ্রেস 2025। আমরা দেখছি যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রোগ্রাম হচ্ছে, এবং আমি শুধু বলবো না যে শুধু পেইন কংগ্রেসটা এইভাবে হচ্ছে, বাংলাদেশে কিন্তু এখন বিশ্বমানের এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে। কালচারটা চেঞ্জ হচ্ছে, কোয়ালিটি। এই যে স্যার কতগুলো কথা বলেছেন, যে উনি কিন্তু বলেছেন এটা কিন্তু শুধু আজকের দিনের সাথে সীমাবদ্ধ না, এটা প্রি অ্যান্ড পোস্ট কিছু ফেজেস আছে যেগুলো হয়তো যেটার কানেক্টিভিটি তৈরি হচ্ছে এই দিন থেকে, কারণ এই দিনের একটা ভ্যালু আছে যে একটা কংগ্রেস ডে। তো ওইখানে কিন্তু আমাদের কমিটমেন্ট বাড়ছে, ওনাদেরও কিন্তু ওই যে এক্সটেনশনটা হচ্ছে। উনি একটু আগে স্যার খুব চমৎকারভাবে বললেন যে আমাদের মতো একটা হাইলি পপুলেটেড কান্ট্রিতে এই যে দক্ষ জনশক্তি কিন্তু 2, 4, 5, 7 জনে এনাফ না, হয়তো নেটটা আরও বেশি। তো সেখানে আমরাও ফিল করি, কারণ আমাদের কমিটমেন্টটা বেড়ে যাচ্ছে। আমরা হয়তো 2 বছর আগে এইভাবে এখানে পার্টিসিপেট করতাম না, এখন আমরা পার্টিসিপেশনটা করছি ডিফারেন্ট লেয়ারে। সময় বলে দিবে যে আমাদের রিসার্চ এবং এডুকেশনের যে নিডগুলো আসবে, কারণ সারা বিশ্ব কিন্তু এইভাবেই যাচ্ছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর মেডিকেল ফ্র্যাটার্নিটি কিন্তু জয়েন্টলি এই পথে আগাচ্ছে। যে দেশ যত ক্লোজলি কাজ করছে তারা তত বেনিফিটেড বটেই, আলটিমেট বেনিফিশিয়ারি আওয়ার পেশেন্ট। তো ওই জায়গাতে এবং ফার্মাসি কোম্পানি যদি বুদ্ধিমান হয় তারা কিন্তু এই কোলাবোরেশনে যাওয়া উচিত। তো আপনার প্রশ্নের উত্তর খুব সিম্পল, যে আমরা বিগত দিনের থেকে এখন বেশি এঙ্গেজড, এবং সামনের দিনগুলোতে ডেফিনেটলি আরও বেশি এঙ্গেজড হওয়ার সুযোগ থাকবে। এবং আমরা হয়তো আপনারা ফেলোশিপের এই থ্রুতে হয়তো হন নাই, এখন হয়তো সেভাবে হচ্ছে না। এটা এক্সাম্পল, প্রয়োজনীয়তা বাড়লে আরও অন্যভাবে হবে, বাট সময় বলে দিবে যে এই সেক্টরে আমরা কিভাবে কোলাবোরেট করলে আলটিমেটলি আমাদের প্রফেশনাল বেনিফিট সবার আসবে। ধন্যবাদ। আমি স্যার কাছে জানতে চাই স্যার, যে পেইন স্পেশালিস্ট এই কনসেপ্টটাই মানুষের কাছে বোধহয় নাই। সে তার মাজার ব্যথা হলে ওই রিলেটেড একটা ডাক্তারের কাছে যায়, বাত ব্যথা হলে আরেক ধরনের বিশেষজ্ঞের কাছে যায়, সেখানে গিয়ে হয়তো সে পেন থেকে মুক্তির চেষ্টা করে। এই যে ব্যথা বিশেষজ্ঞ, এই সংখ্যাটি আসলে কত, বা আসলে তাদের কাছেই সরাসরি যেতে পারলে কি আসলে বেশি উপকার হয় কিনা? দেখুন, আমরা যেভাবে বলছিলাম যে ব্যথাটি যেহেতু একটি রোগ, অর্থাৎ যেনারা এই রোগ নিয়ে পড়াশোনা করেন, যেনারা এই রোগ নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করেন, তার কাছে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। মানে সেই বিশেষজ্ঞ আছেন বা কতজন? হ্যাঁ, এখন আমরা এইভাবে চিন্তা করছি যে যেহেতু এই সাব স্পেশালিটিটা অথবা এই স্পেশালিটিটা কিন্তু একেবারেই নতুন। যদি আমরা চিন্তা করি, যদি আমি আমার কথা চিন্তা করি, যে আমি MBBS পাস করার পরে অ্যানেস্থেশিয়া পোস্ট গ্রাজুয়েশন করার পরে সেই 1992-তে জাপান ফেলোশিপ করে আসি। এইরকম আমরা 5 থেকে 6 জন যারা আছি তারা জাপান থেকে ফেলোশিপ করে আসেন, তার মধ্যে 2-3 জন আমরা পেইন প্র্যাকটিস বা শুধুমাত্র পেইন নেই কাজ করছি, এরকম চিন্তা করি। এবং তারপরে যে এই যে নেক্সট জেনারেশন দিয়ে ডেভেলপ করা, সেই নেক্সট জেনারেশন কিন্তু এখন আর এই 2 জন বা 3 জনে নাই। কিন্তু মেডিকেল কলেজগুলোকে যদি চিন্তা করি তাহলে কিন্তু প্রতিটা এইরকম একটি জায়গায় 2 থেকে 3 জন আছেন যারা শুধু পেইনকেই করেন। আচ্ছা, পেইন স্পেশালিটি কিন্তু ডেভেলপ করছে, এটি একটি জায়গা। আরেকটি জায়গায় পেইন ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করছে। যেমন কোনো একটি সময় শুধুমাত্র
পেইন প্র্যাকটিস করার জন্য অথবা পেইন মাল্টিডিসিপ্লিনারি পেইন ক্লিনিক করবে এরকম হয়তো খুঁজে পাওয়া যেত না। এখন ঢাকা শহরে দেখবেন যে গোটা 3-4-5টা শুধুমাত্র পেইন নিয়ে কাজ করে এরকম 3টা জায়গায় হয়তো ডেভেলপ করেছে, এবং সেখানে শুধু পেইন নিয়ে শুধু চিকিৎসাই করা হয় না, সেখানে পেইন নিয়ে ট্রেনিং করা হচ্ছে, সেখানে পেইন নিয়ে তাকে রিসার্চও করা হচ্ছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ডেভেলপ সিনারিও চেঞ্জ হচ্ছে। পিপলও কিন্তু চেঞ্জ হচ্ছে। কোনো একটি সময়ে ব্যথা নিয়ে একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে যেতে হবেন এটা হয়তো চিন্তা করতো না, কিন্তু এখন কিন্তু সরাসরি যদি চিন্তা করি যে তারা কিন্তু আসছেন। যেমন ধরুন 92-তে আমরা যখন সেই তদানীন্তন পিজি হাসপাতাল সেইখানে কিন্তু পেইন ক্লিনিক 92-তে তৈরি হয়েছে, তখন হয়তো 10 থেকে 12 জন আমার ওপিডি পেশেন্ট আসছে আউটডোরে। এখন কিন্তু আউটডোরে 100 থেকে 110টা পেশেন্ট আমরা প্রতিদিন দেখি, আমরা ইনডোরে পেশেন্ট দেখি, আমরা ইন্টারভেনশন করি। তাহলে এই যে এখন কিন্তু লোক আসছে, লোক জানছে যে পেইন মেডিসিন একটা স্পেশালিটি, যারা শুধু ব্যথা নিয়েই পড়াশোনা করে, যারা শুধু ব্যথারই চিকিৎসা করে। এটি আসলে জানারও ঘাটতি আছে, গণমাধ্যমের এখানে রোল আছে, আমরা যত বেশি জানাতে পারি আর কি। আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছে জানতে চাই যে ব্যথা কেন্দ্রিক যত ধরনের ওষুধ পৃথিবীতে আছে, আপনাদের কি এখনো কোনো অপেক্ষা আছে যে অমুক ওষুধটি এখনো বাংলাদেশে আসলে নিয়ে আসা যায়নি বা আমরা তৈরি করতে পারিনি, এরকম কিছু আছে কিনা? আমার ধরনের ভেরি ইন্টারেস্টিং এন্ড রিপিটেড কোশ্চেন। আপনার সাথে আমার আগেও একবার কথা হয়েছে এটা নিয়ে, যে এটা তো আসলে নেভার এন্ডিং জার্নি। আমি আজকের দিনে যে স্টেটমেন্টটা আপনাকে দিব 5 মিনিট পরে হয়তো সেটা ইনভ্যালিড বটেই, বাট অ্যাজ এ পায়োনিয়ার কোম্পানি ইন দ্য কান্ট্রি আমাদের আসলে চিন্তা থাকে যে এনএসাইড বা পেইন ম্যানেজমেন্টের শর্ট টার্ম, লং টার্ম, সেন্ট্রাল অ্যাক্টিং বা বিভিন্ন যাবতীয় সব অপশন নিয়ে আমরা কাজ করছি। অ্যান্ড উই আর ওপেন টু সি যে এই যে স্যারদের ওপিনিয়ন, ফিজিশিয়ানদের ওপিনিয়ন যখনই আসবে, যখন নিডটা এক্সপ্লোর হবে, তখন আমরা চেষ্টা করবো যে আমাদের পোর্টফোলিওতে না থাকলে উই এক্সপ্লোর দ্য অপরচুনিটি টু ব্রিং দ্যাট প্রোডাক্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা রেনাটার ক্ষেত্রে জানতে চাই যে রেনাটা যাত্রা যত দিন থেকে হয়েছে, মানে ভবিষ্যতে রেনাটাকে আপনারা আসলে কোথায় নিয়ে যেতে চাইছেন? ভবিষ্যতে রেনাটাকে একদম সিম্পল মেসেজ হচ্ছে আমরা এটাকে বাংলাদেশ বেসড একটা গ্লোবাল কোম্পানি হিসেবে দেখতে চাই। আচ্ছা, এবং সে যাত্রায় আমরা মনে করছি যে আমরা রাইট পাথওয়েতে আগাচ্ছি। এই যে বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট গত বছর 2024 সালে 14টি প্রোডাক্ট রেগুলেটেড মার্কেটে আচ্ছা, লঞ্চ করা, ইউএসএতে আমরা প্রোডাক্ট পাঠানো শুরু করেছি গত বছর। এই সব কিছুই কিন্তু টেস্টিমনি, এবং আমাদের বিশ্বমানের কিছু ফ্যাসিলিটিস অনকোলজি থেকে শুরু করে, আমাদের রেসপিরেটরি মেডিসিন থেকে শুরু করে, আমাদের অ্যান্টি ইনফেকটিভ গ্যাস্ট্রো বা পেইন ম্যানেজমেন্ট তো আছেই। ইভেন কার্ডিও, ডায়াবেটিস, সাইকিয়াট্রি, নিউরোলজিতেও আমরা পদার্পণ শুরু করেছি। আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাসিলিটিস অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপ্যানশন টু দ্য গ্লোবাল জিওগ্রাফি, এই সবগুলো নিয়ে আমরা কিন্তু একসাথে কাজ করছি। সো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এরকম একটি বিশ্বমানের কোম্পানি হিসাবে আমরা স্ট্রঙ্গার হতে চাই। মেবি নেক্সট কাপল অফ ইয়ার্সে সেই পরিচিতি আরও বাড়বে। এবং আগে 1 বছরে আপনি আসলে যতটা বায়োইকুইভ্যালেন্ট ওষুধ তৈরি করছিলেন, আগামী বছরগুলোতে তো নিশ্চয়ই আরও বেশি হবে আর কি। যদি সংখ্যা অনেক বেড়েছে, আমরা ধরেন গত 1.5 বছরে আমাদের প্রায় 13 থেকে 14টি বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট অ্যাড হয়েছে। তো পেজটা কিন্তু বেড়েছে, ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন আমাদের বেড়েছে। আগে ছিল আমাদের হলো অন্যান্য জিওগ্রাফিতে, মানে এশিয়া প্যাসিফিক এই মার্কেটগুলোতে, এখন রেগুলেটেড মার্কেট ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, এই মার্কেটগুলো আমরা প্রোডাক্ট লঞ্চ করছি। দ্যাট ওয়ানলি সেইজ যে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কোয়ালিটির যে রিকোয়ারমেন্ট আমরা কিন্তু সেই ফুলফিলমেন্টটা করছি, এবং বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রিকে আমরা রেনাটা থেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আমরা বলছি না অন্য কেউ করছে না, বাট আমরা রেনাটা এই জায়গাটাতে আমরা আমাদের ফোকাসড একটা জায়গা নিয়ে কাজ করছি। আপনাদের জন্য আসলে শুভকামনা রইল স্যারের কাছে। এই 26তম কংগ্রেসে যতটুকু আসলে পেয়েছেন, ভবিষ্যতের কংগ্রেসগুলোতে আসলে কি স্বপ্ন দেখছেন, আরও কোন জায়গায় গ্যাপ আছে, আরও বেশি কি করতে চান? আসলে শুভ, আপনার মাধ্যমে আমি রেনাটার তো হায়ার অথরিটিও একজন আসছেন, তানবীরকে আমি বলতে চাই, দেখুন বাংলাদেশে ব্যথার চিকিৎসার আপনাদের ওষুধের যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি কিন্তু আছে, তারপরও আমি অনুরোধ করতে চাই বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইনের পক্ষ থেকে ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট করার জন্য যে প্রোডাক্টটি মরফিন আমরা চিন্তা করি, সেই মরফিনটি বাংলাদেশে এখন শুধুমাত্র একটি কোম্পানি তৈরি করে, এবং যেহেতু আমাদের একটি কোম্পানি তৈরি করে তাদের পক্ষে আসলে এই 18 কোটি মানুষের ডিমান্ড পূরণ করা সম্ভব হয় না। সেই জন্য দেখা যায় যে অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় তাদের ভিজিবিলিটিও অনেকে হয়তো না থাকার জন্য হয় না। সেই জন্যই যেহেতু রেনাটা একটু মাল্টিন্যাশনাল একটি ফ্লেভার দিয়ে এই বাংলাদেশ মার্কেট অথবা ইন্টারন্যাশনাল মার্কেট করতে চায়, তাদের
ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট করার জন্য মরফিন এবং এই জাতীয় জায়গায় যাওয়া উচিত বলে আমি মনে করি, এবং আমি আপনার মাধ্যমে আপনার হায়ার অথরিটির কাছে বলতে পারেন হায়ার অথরিটির কাছে আমি একটু যেতে পারি। মানে এখানে এই জায়গায় কনক্লুড হতে করা যাবে না, বাট স্যারের কথা আমি একটু আগেই বলেছিলাম যে এটা কিন্তু ফিজিশিয়ানদের ফিডব্যাক, আমরা ডেফিনেটলি সেটা নিয়ে কাজ করবো ডেফিনেটলি। 3 বছর আগে ইডিপিএম যে পার্ট অন এক্সাম দিয়ে শুরু করেছিলাম, আগামী বছর কিন্তু একইভাবে আমাদের আজকে কিন্তু আমাদের যে বোর্ড মিটিংয়ের ডেট ফিক্সড হয়ে গেল যে এপ্রিলের 10 তারিখে ইডিপিএম পার্ট অন এক্সাম, এপ্রিলের 11 তারিখ, এপ্রিল 2026-এর 11 তারিখ হচ্ছে ইডিপিএম পার্ট 2 এক্সাম, এপ্রিলের 12 এবং 13 হচ্ছে এই কনফারেন্সটি হবে। এটা ভেন্যু আমরা পরে ঠিক করবো, এইটা একটা জায়গা। আমাদের এবারের কনফারেন্স থেকে যে জায়গাটা চলে আসে, আমাদের কিন্তু প্রতিবারই কিছু না কিছু নতুন কিছু অ্যাড করা। যেমন এবারের অ্যাডের মধ্যে ছিল আমাদের হচ্ছে মিনি ওয়ার্কশপ। আমার যে ট্রেনি যারা আছে অথবা আমার যারা সেই প্রত্যন্ত অঞ্চলে কাজ করে তাদেরকে আমাদের এই ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং আমাদের লোকাল এক্সপার্ট মিলিয়ে তাদেরকে শেখানো, হাতে কর্মে শেখানো, একটি করে এইরকম একটি 5 তারকা মানের হোটেলে একটি রুমে 10 জন স্টুডেন্টকে শুধুমাত্র 5 জনের একটি টিম শেখানো, কীভাবে পেশেন্টের সঙ্গে হিস্ট্রি নিতে হবে, কীভাবে পেশেন্টকে এক্সামিন করতে হবে, পেশেন্টকে প্রেসক্রিপশন কীভাবে লিখতে হবে, এটি একটি যেমন শেখানো হয়েছে আজকে। আবার যেমন চিন্তা করুন আল্ট্রাসনোগ্রাম পেইন ম্যানেজমেন্টের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ইকুইপমেন্ট, সেই আল্ট্রাসাউন্ডটা কীভাবে ব্যবহার করতে হবে, যেহেতু এটা নতুন তাদেরকে আমরা শিখিয়েছি আমাদের কিন্তু দিন দিন বাড়ছে আমাদের পরিধি, এবং ইনশাল্লাহ নেক্সট কনফারেন্সে হয়তো নতুন কিছু নিয়ে আমরা আসবো। সেক্ষেত্রে রিসার্চ থাকবে, সেখানে ট্রেনিং থাকবে, সেখানে এডুকেশন থাকবে, অনেক কিছু থাকবে। এবং আপনার মাধ্যমে সবার কাছে বলছি, ব্যথা চিকিৎসায় আপনারা একজন ব্যথা বিশেষজ্ঞের কাছে যাওয়ার চেষ্টা করবেন। আপনি দেখবেন যে আপনার এলাকায় যে মেডিকেল কলেজটি আছে সেই মেডিকেল কলেজের যে অ্যানেস্থেসিওলজি বিভাগ আছে সেই অ্যানেস্থেসিওলজি বিভাগে কিন্তু একটি পেইন ক্লিনিক আছে। অতএব আপনি ইচ্ছে করলে সেই পেইন ক্লিনিকে যেতে পারবেন এবং সেখানে যাওয়া উচিত। আর আমার যে ডিপার্টমেন্ট যেটা হচ্ছে পেইন মেডিসিন যে ডিপার্টমেন্ট যেটা আছে, যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু আমরা 6 দিন আমরা আউটডোর করি এবং 3 দিন আমি নিজে 3 দিন বিকেলবেলা ওখানে রুগীদের সেবা দিই। অতএব এটা সম্ভব, ওখানে আমরা সমস্ত ধরনের ইন্টারভেনশনগুলো করি। অতএব আপনারা চলে আসতে পারবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে চমৎকার করে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের যত আলোচনা, যত কথা, এই যে আন্তর্জাতিক 4 দিনের কনফারেন্স, সব কিছু রোগীদের জন্য, কিন্তু আপনাদের শারীরিকভাবে কোথাও কোনো ব্যথা অনুভূত হলে যার তার কাছে না গিয়ে, দোকানে না গিয়ে, একজন পেইন স্পেশালিস্টের কাছে যাওয়া বা একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে গিয়ে আপনারা বলুন, প্রেসক্রিপশান নিয়ে তারপরে আপনারা রোগ উপশম করবার চেষ্টা করুন। এবং বাংলাদেশের অসংখ্য জায়গাতে, অসংখ্য হাসপাতালে পেইন ক্লিনিক আছে, সেখানে গিয়ে আপনাদের সমস্যা সমাধান করুন। এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।